কই রে, সব কোথায় গেলি? আমার লক্ষ্মী এসেছে ঘরে, তাড়াতাড়ি কাপড়টা নিয়ে আয়। বরণ করে আলতা পায়ের ছাপটা নিতে হবে তো। আসছি আসছি কাকিমা, তুমি এত ব্যস্ত হয়েও না, সব রেডি আছে। দা ভাই যে এত তাড়াতাড়ি চলে আসবে বৌমণিকে নিয়ে, সেটা বুঝবো কি করে? আচ্ছা, বেশি বকিস না, কাপড়টা পেতে দে। এই, আলতা জলের থালাটা কোথায়? তাড়াতাড়ি রাখ। হ্যাঁ বৌমা, এবার তোমার বাম পাটা রেখে চলে এসো। নে নে, সব উলুদে, শঙ্খ বাজা, আমার লক্ষ্মী এলো বলে কথা। হাসি, আনন্দ, উলুধ্বনি, শঙ্খধ্বনির সাথে গৃহপ্রবেশ হলো নিশান আর স্নেহার। নে নে, তোরা আর ওকে অত বিরক্ত করিস না, ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে দে। নাও বৌমা, তুমি স্নান সেরে একটা হালকা শাড়ি পরে নাও। আজ কাল রাত্রি বলে একটু বিশ্রাম পাবে, কাল আবার সারাদিন লোকজন আসবে। স্নেহার মনে হলো ও শ্বশুরবাড়ি না, কোনো স্বর্গরাজ্যে চলে এসেছে। লোকে ফালতু শ্বশুরবাড়ি নিয়ে ভয় দেখায়, এখানে সব কত সুন্দর, সবাই কত ভালোবাসে, যত্ন করে, খেয়াল রাখে, বিশেষ করে শাশুড়ি নিজে। স্নেহা নিজেকে খুব ভাগ্যবান মনে হলো। নিশানকে রাতে মেসেজ করলো, থ্যাংক ইউ হাবি সোনা, অনেক অনেক আদর তোমাকে, লাভ ইউ ওয়াইফি। তবে দূর থেকে আদরটা, কিন্তু শুধু আজকের অবধি ভ্যালিড, কাল থেকে শুধু কাছে, অনেকটা কাছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউটা কিসের জন্য? আমাকে এত সুন্দর একটা শ্বশুরবাড়ি দেওয়ার জন্য। যাক, টেনশন কেটেছে তো, তুমি খুশি হলেই আমি খুশি। আজ আমি ভীষণ ভীষণ খুশি, ফাইনালি তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে আনতে পেরেছি। আমিও খুব খুব খুশি। কিন্তু নিশান, তুমি তো মামুনিকে এখনো আমার চাকরি করার কথাটা বলনি। মায়ের যদি পছন্দ না হয়? সব ঠিক হয়ে যাবে। দেখো না, তুমি তো ভেবেছিলে মা তোমাকে পছন্দ করবে না, সেটা যখন হয়েছে তখন এটাও হয়ে যাবে। ঘুমিয়ে পড়ো, আজকের মতন দূর থেকে আদর, কালকে কিন্তু কোনো না শুনবো না, বুঝলে? ওকে সোনা, গুড নাইট, লাভ ইউ। গুড নাইট তো বলে দিল স্নেহা, কিন্তু মনের কোণে কথাটা খচখচ করতে লাগলো। মামুনি যদি এটা মেনে না নেন, কি করবে তখন ও? কাল রাত্রি বলে পাশে নিশানের এক বোন শুয়েছিল, সে হঠাৎ বলে উঠল, মৌমুনি, আজ ঘুমিয়ে নাও, কাল কিন্তু ঘুম হবে না আর। বলেই হাসি। স্নেহাকে জব্দ করাও সহজ না, সঙ্গে সঙ্গে বলল, তাই নাকি? তাহলে বেশ ভালোই অভিজ্ঞতা আছে বলো। তাহলে পাত্রকেও দেখাও, আমরাও দেখি, কে রাতের ঘুম কেড়ে নিয়েছে। দূর, কি যে বলো বৌমুনি, আমি একটু ইয়ার্কি করতে গেলাম আর তুমি আমাকেই পেঁচিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, নাও ঘুমিয়ে পড়ো, আর পাকামি করতে হবে না। বিয়ের আসল অর্থ যে অনুষ্ঠানগুলো শেষ হবার পর শুরু হয়, সেটাও তেমন বুঝতে পারল না স্নেহা। রিসেপশনের পরের দিন ওর যখন ঘুম ভাঙল, তখন ঘড়িতে ৯টা। উঠেই তড়াক করে বিছানায় লাফিয়ে বসে বলল, এ বাবা, এত বেলা হয়ে গেল, কি হবে এবার? এই নিশান, ওঠো, দেখো কত দেরি হয়ে গেছে, আমি কি করব এবার? আগে স্নান সারবো নাকি মায়ের সাথে গিয়ে দেখা করব বলো তো? নিশানের তখনও ঘুমের আমেজ। স্নেহার অগোছালো শরীরটাকে নিজের বুকের উপর টেনে নিয়ে বলল, কেউ কিছু বলবে না জানেমন, সবাই জানে রাতটা কি করেছি আমরা। ইস, খালি দুষ্টু বুদ্ধি আর বাজে কথা। রাত কেটেছে, এবার ছাড়ো আমাকে। ঠিক আছে, ছাড়ছি। চলো একসাথে শাওয়ার নিই, খুব ইচ্ছে হতো আগে। তুমি একেবারে যাতা, তোমায় ডাকাই ভুল হয়েছে আমার। ঘুমাও, আমি উঠি, যা ম্যানেজ করার আমাকেই করতে হবে। বেশ, তাই হোক, কিন্তু একটু ওষুধ দিয়ে যাও। নিশানের চোখে দুষ্টু হাসি। স্নেহাও বুঝল কি চাই নিশানের। এটাই তো নতুন দাম্পত্যের স্বাদ। ঠোঁটের ব্যবধান ঘুচে গেল দুজনের মাঝে। তারপর স্নেহা তাড়াতাড়ি স্নান সেরে হালকা জামদানি পরে নিচে নেমে গেল। গিয়ে দেখলো মামুনি রান্নাঘরে কিছু করছে। স্নেহা কি বলবে ঠিক বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, গুড মর্নিং মামুনি।
রেখা দেবী স্নেহার দিকে ঘুরে হাসি মুখে বললেন, কিরে, ঘুম হলো? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, সরি। দূর পাগলি, আজকে তো একটু দেরি হবেই। তাছাড়া নতুন নতুন এসব হতেই থাকে। আস্তে আস্তে যখন সংসার বুঝতে শিখবি, তখন নিজেই সব করে নিতে পারবি। শাশুড়ির তুই সম্বোধনটা স্নেহার খুব ভালো লাগলো। মনে হলো নিজের মায়ের কাছেই আছে। বলল, আমার খুব ভয় হতো জানো, শ্বশুরবাড়ি নিয়ে সবাই এমন ভয় দেখাতো। তুমি একদম সেরকম নও। দূর, আমার ওরকম দজ্জাল শাশুড়ি হতে ভালো লাগে না। তাছাড়া আমার আর কে আছে ওই ছেলে ছাড়া? সেই ছেলের বউকে যদি আপন না করতে পারি, সে আমারই দোষ। আর দেখ না, কাল কত লোক, আর আজ বাড়ি ফাঁকা। এতদিন একা একা থাকতাম, এবার একটা সঙ্গী পেলাম। দুজনে খুব ঘুরবো, গল্প করব। তবেই তো জমবে বল। যাই হোক, সকালে কি খাস? চা খাবি নাকি একেবারে ব্রেকফাস্ট করে নিবি? স্নেহা একটু হোঁচট খেয়ে গেল। মামুনি জানে না ও জব করার প্ল্যান রেখেছে, তাই খুশি মনে নিজের মতো ভাবছে। এরপর যখন জানবে, তখন সব নষ্ট হয়ে যাবে, আর উনি এমন করে আপন করবেন না। স্নেহা কি বলবে ঠিক বুঝতে পারল না। এরই মধ্যে ওপর থেকে নিশান নামতে নামতে বলল, গুড মর্নিং বিউটিফুল লেডিস। স্নেহা যেন ভরসা পেল একটু। মা বলল, এখন বউ আসার পর মাকে বিউটিফুল মনে হলো বল? পারিস বটে। কে বলল আমি আগেও তোমার প্রশংসা করতাম? মনে রাখনি সেটা আমার দোষ? আমার মা এভারগ্রিন। থাক, অনেক হয়েছে, আর সোহাগ করতে হবে না। খেয়ে নে দুজনে, তারপর দুপুরে কি খাবি বল, বসাবো। তুমি কেন, চম্পাদি কই? বিয়ের সময় ওর অনেক ধকল গেছে রে। দুদিন ছুটিতে থাকুক, আমি করে নেব। আর ফাঁকাতে স্নেহার সাথে গল্পও হবে বেশ ভালো। কিন্তু স্নেহা তো বেরোবে। মুখ ফসকে কথাটা বলে ফেলেই নিশান স্নেহার চোখে চোখ রাখল। মা দুজনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, বেরোবে মানে? কোথায় যাবে ও? নিশান চোখে চোখে স্নেহাকে আশ্বস্ত করে বলল, আসলে স্নেহার তো জবটা আছে, ওকে বেরোতে হবে। এবার যেন রেখা দেবীর অন্য মূর্তি চেঁচিয়ে উঠে বললেন, এই শেখালাম তোকে এতদিন ধরে, সেই বাবার মতো ঠকানোর রাস্তাটাই বেছে নিলি? ছি, এটা আমি তোর থেকে আশা করিনি নিশান। ঠকানোর কথা কেন বলছো মা? স্নেহা একটা কোয়ালিফাইড মেয়ে, ওর ভালো কেরিয়ার আছে। শুধুমাত্র বিয়ের জন্য, সংসারের জন্য সেসব কেন স্যাক্রিফাইস করতে হবে ওকে? আমি অত কথা শুনতে চাই না। তুই জানিস এসব ওয়ার্কিং মেয়েদের আমি কতটা আর কেন ঘৃণা করি। আশা করছি সেসব আমাকে মনে করিয়ে তুই আবার আমার পুরনো ক্ষতকে তাজা করতে চাস না। নিশান মায়ের হাত দুটো ধরে বলল, আমি তোমার ছেলে মা। সেই কষ্টের এক একটা রাত আমি দেখেছি তোমার সাথে। তোমাকে সেখান থেকে বেরিয়ে মাথা তুলে দাঁড়াতে দেখেছি। আজ আমার একটা বোন থাকলে সে কি বাইরে বেরোতে চাইতো না, নাকি জব করতো না? আমি এই কথাগুলো তোমাকে আগেও বলতে পারতাম, কিন্তু তোমার ক্ষত বাড়াতে চাইনি। কিন্তু এগুলো তোমাকে একদিন ফেস করতেই হবে। বাবা আমাদের চিট করেছে বলে একটা ওয়ার্কিং মেয়ে বাবাকে ফাঁসিয়েছে বলে দুনিয়ার সব ওয়ার্কিং ওমেন তো খারাপ নয়। বাবা যেটা করেছে সেটার জন্য দোষ তো শুধু ওই মেয়েটার নয়। তাহলে সেভাবে ভাবলে তো আমারও বাইরে কাজ করা উচিত না। স্নেহার আমাকে বিশ্বাস করা উচিত না, কারণ ওই প্রতারক মানুষটার রক্ত আমার শরীরে বইছে। কিন্তু ও তো সেটা করছে না। তাহলে আমরা কেন অবিচার করি ওর সাথে বলো? স্নেহা পাথরের মতন দাঁড়িয়ে রয়েছে। এসব কথাই ও নিশানের কাছে শুনেছিল, কিন্তু তার জন্য দুজনের যে চাপা কষ্ট সেটা আজ সামনে থেকে দেখল। স্নেহার ভিতরটাও যেন ভীষণ কষ্ট হচ্ছে। ওর একবার মনে হচ্ছে বলে দিক, ও চাকরি করবে না, এরকম সহজ মনের মানুষকে কষ্ট দেবে না। কিন্তু তারপর ভাবছে, অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে ভালো থাকতে পারবে তো? কিছুক্ষণ সব চুপচাপ। রেখা দেবী একটা চেয়ারে বসে
ওনার কোলে মাথা রেখে নিশান মেঝেতে বসে আছে, আর পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে স্নেহা। সবার চোখ ভিজে। স্নেহা মামুনির কাঁধে হাত দিয়ে বলল, আমি তো তোমার মেয়েই বলো মামুনি। দেখবে আমি তোমার মাথা হেট হতে দেব না, কোনো কষ্ট দেব না তোমাদের। এটুকু বিশ্বাসটা করো প্লিজ। রেখা দেবী চেয়ারের থেকে উঠে স্নেহাকে বুকে টেনে বললেন, তুই তো আমার লক্ষ্মী। আমি জানি তুই কোনো ভুল করবি না। কাজ করিস মন দিয়ে। নিশান ভেজা চোখে দুজনকে জড়িয়ে ধরল। ওর জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীকে, দুই লক্ষ্মীকে। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।